কুষ্টিয়ায় জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ, ব্যানার ফেস্টুন প্রতীক হাতে নেতাকর্মীদের উচ্ছ্বাস। এরপর যাবেন মেহেরপুর, চুয়াডাঙ্গায়। সারা দেশে সভা সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতির ফুলছড়ি, উজ্জীবিত কর্মী সমর্থকরা। নাটোরের ভোট কেন্দ্রগুলো স্থাপন করা হচ্ছে সিসি ক্যামেরা, ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে বাড়বে নিরাপত্তা, ভোটারদের সন্তোষ প্রকাশ। মাগুরায় নির্বাচনে ফলাফল বদলে দিতে পারে নারী ভোটাররা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিতের দাবি। ঝালকাঠিতে শত শত স্লুইস গেট অকার্যকর, জেলার ৩০০টির মধ্যে সচল মাত্র ১৯টি। সেচ ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণে ব্যাহত হওয়ায় অনাবাদি বিস্তীর্ণ কৃষি জমি। স্বাগত এখন জনপদে। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। এবার দক্ষিণাঞ্চলে নির্বাচনী জনসভা করছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে আমার সঙ্গে সমাবেশ স্থল থেকে যুক্ত হচ্ছেন সানি মৃধা। সানি, জানাবেন যে অনেক আগেই তো জামাত আমিরের বক্তব্য দেওয়ার কথা ছিল, এখন পর্যন্ত তিনি বক্তব্য কেন দিলেন না? তিনি কি জনসভা স্থলে এসে উপস্থিত হয়েছেন কিনা, সেই সাথে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন সেখানে? গালিব, তার ঠিক 10টায় এই কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে তার অবস্থান করার কথা ছিল। তবে ঘন কুয়াশার কারণে যেহেতু তিনি আকাশপথে আসবেন হেলিকপ্টার যোগে, সেহেতু কিন্তু ঘন কুয়াশার কারণে তিনি উঠতে সেখান থেকে আসলে হেলিকপ্টার যোগে আসতে দেরি হচ্ছে বলে আমাদেরকে জানানো হয়েছে। এই কারণেই এখনো তিনি এসে পৌঁছাননি। তবে তিনি না আসলেও আমরা এখানে অনেক আগ থেকে আছি, অর্থাৎ সকাল থেকে এখানে আমরা লক্ষ্য করতে পেরেছি যে বিভিন্ন খণ্ড খণ্ড মিছিলের মাধ্যমে পুরো স্টেডিয়ামটি কিন্তু এক প্রকার এখানকার যারা জামায়াত বা ১১ দলীয় নির্বাচন ঐক্যের সমর্থনরা রয়েছেন তারা কিন্তু এসে এই জায়গাগুলো ভরে ফেলেছেন। একই সাথে আমি একটা জিনিস দেখেছি যে এখানকার যে এই কুষ্টিয়া ৩ আসনের যে সংসদ সদস্য পদপ্রার্থী এই জামায়াত ১১ দলীয় ঐক্য জোটের মুফতি আমির হামজা তিনিও আছেন। এর বাইরে এই কুষ্টিয়া জেলার ৪টি আসনের বিভিন্ন ১১ দলীয় ঐক্যের যেসব প্রার্থীরা আছেন তারাও এসছেন। শিবিরের সেক্রেটারি যিনি শিকবাতুল্লাহ তিনিও কিন্তু এখানে আসছেন। অর্থাৎ সবাই কিন্তু অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছেন জামায়াতের আমির কখন আসবেন এখানে তার বক্তব্য শোনার জন্য। এমনটাই কিন্তু এখানকার উপস্থিত যে সমর্থকরা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। আপনাকে একটু বলে রাখি যে এখানকার কিন্তু একটা জিনিস বেশ লক্ষ্য করার মতো, এখানকার কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে আলাদা আলাদা জায়গা, অর্থাৎ স্টেডিয়ামের যে মাঠ রয়েছে এই মাঠে কিন্তু ১১ দলীয় ঐক্যের যারা সমর্থন রয়েছে তারা পুরুষ ভোটার রয়েছে, পুরুষ সমর্থনরা রয়েছেন তারা এখানে এসেছেন। একই সাথে স্টেডিয়ামের উপর অর্থাৎ সিঁড়ির দিকে কিন্তু নারী যে সমর্থনরা রয়েছেন, যে নারীর সমর্থনরা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তারাও কিন্তু বেশ উল্লেখযোগ্য নারী ভোটাররা কিন্তু এখানে আছেন। আমরা বিভিন্ন সময় এই আসার পর থেকেই তারা এখানকার ১১ দলীয় ঐক্য জোটের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু বক্তব্য দিয়েছেন, ছোট ছোট অভিযোগ তারা দিচ্ছেন। তারা তবে আশাবাদী এবারের নির্বাচনে তারা আসলে প্রতিদ্বন্দ্বীমূলক নির্বাচন হবে। তবে কিছু কিছু অভিযোগও তারা দিয়েছেন যে তাদের বিরুদ্ধে বা বিভিন্ন সময় প্রতিপক্ষ তাদেরকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন বা এইসব জিনিসে তারা রুখে দেওয়ার ব্যাপারেও এখানকার যারা সমর্থন রয়েছেন তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সাথে যেহেতু একটা অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজিত হয় সে বিষয়ে কিন্তু এখানকার যারা সমর্থন রয়েছেন তাদেরকে সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন। তবে এখন পর্যন্ত যেহেতু 11টা বেজে গেছে, 11টার পরে কিন্তু মেহেরপুরে 12টায় জামাত আমিরের একটি জনসভা রয়েছেন, সেখানেও যাওয়ার কথা। যেহেতু এখানেই 10টায় অংশগ্রহণ কথা ছিল, অংশগ্রহণ করতে দেরি হচ্ছে, অর্থাৎ তাহলে পর্যায়ক্রমে মেহেরপুরে হয়তো দেরি হবে জনসভা করে। এরপরে কিন্তু চুয়াডাঙ্গায় কিন্তু একটি জনসভা রয়েছে তার। এরপরে কিন্তু আজকের কিন্তু মোট 4টি তিনি জনসভা করবেন। এরপরে কিন্তু পরদিন আমরা জানি যতটুকু খুলনার বাগেরহাট, সাতক্ষীরাতে তিনি পথসভা করবেন। অর্থাৎ 5 জানুয়ারির পর থেকেই কিন্তু তিনি বিরামহীন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন। আমরা শুরুতে দেখেছি উত্তরবঙ্গে তিনি নির্বাচনী প্রচারণায় গিয়েছে। প্রথম দিন কিন্তু তার যিনি নির্বাচনী সংসদের আসন ঢাকা 15তে নিয়ে তিনি প্রচারণা চালিয়েছেন। এরপরে কিন্তু 23 তারিখ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তিনি নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন, প্রচারণা করেছেন। তার যে দলীয় প্রতীক, তার যে দলীয় যারা তার যে 11 দলীয় ঐক্যের যেসব প্রার্থী রয়েছেন তাদের
কাছে তাদের প্রার্থী জনসম্মুখে উপস্থাপন করেছেন, তাদের হাতে তুলে দিয়েছেন। এরপরে কিন্তু আবারও ঢাকা দক্ষিণ মহানগরীতে আমরা গতকালকে লক্ষ্য করেছি তিনি বিরামহীনভাবে তিনি প্রচারণা করেছেন। তবে আজকে এই কোনো বিরতি না দিয়ে কিন্তু আজকে আকাশপথে এই খুলনা বিভাগের বিভিন্ন জেলায় তার নির্বাচনী জনসভা অংশ নেওয়ার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত ঘন কুয়াশার কারণে তিনি অংশ নিতে পারেননি কুষ্টিয়ার শহীদ আবরার ফারুক স্টেডিয়ামের এই জনসভায়। আমরা এখনো আকাশে কিছুটা লক্ষ্য করা যাচ্ছে কুয়াশা, তবে ঠিক কখন এখানে এসে পৌঁছান সে বিষয়ে স্পষ্ট করে কোনো বার্তা আমরা এখন পর্যন্ত নেতা কর্মীদের থেকে পাইনি। তো গালিব, এই ছিল কুষ্টিয়ার শহীদ আবরার ফারুক স্টেডিয়াম থেকে জামাত ইসলামের 11 দলীয় জনসভার সবশেষ খবর আমার কাছে। আজ থেকে দক্ষিণাঞ্চলে শুরু হলো জামায়াতের আমিরের নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করা। কুষ্টিয়া দিয়ে সেটি শুরু হচ্ছে, আর কিছুক্ষণ পরেই হয়তোবা তিনি সেখানে পৌঁছাবেন, সেই খবরই জানাচ্ছিলেন সেখান থেকে সানি মৃধা। বগুড়ায় নির্বাচনী প্রচারণায় সরব প্রার্থীরা। বগুড়া 5 আসনে বিএনপি জামাত সহ ভোটের মাঠে লড়ছেন 5 প্রার্থী। সকাল থেকে রাত পর্যন্ত চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। এলাকার উন্নয়নের কথা বলছেন, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে বগুড়ার শেরপুর থেকে যুক্ত হচ্ছেন মাজেদুর রহমান। মাজেদ, জানাবেন যে সকাল থেকেই তো আমরা কয়েকদিন ধরে দেখছি যে যখন সকালের পর থেকেই প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। বগুড়ার আপনি যেই বগুড়া 5 আসনে রয়েছেন সেখানে কি ধরনের সমস্যা রয়েছে আর প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? হ্যাঁ গালিব, আপনি জানেন যে ভোটের যে প্রচারণা সেটা কিন্তু বেশ তুঙ্গে উঠেছে বগুড়ায়। আর এখানে যে প্রচারণা, সেই প্রচারণার অংশ হিসাবে বগুড়ার যে 5 আসন রয়েছে সেই 5 আসনে কিন্তু 5 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে বিএনপি প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ তিনি সকাল থেকে কিন্তু চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। এখানে আমি শেরপুরের যে এলাকাটিতে রয়েছি সেটি হলো একটি মাছের বাজার। সেই মাছের আড়তে কিন্তু প্রচুর পরিমাণ এখানে যারা লোকজন রয়েছেন তাদেরকে লিফলেট দিচ্ছেন, তাদেরকে বিভিন্নভাবে বলছেন যাতে করে যে তাদের যে প্রার্থী বিএনপির যে প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ তাকে যেন জয়যুক্ত করা হয়। এবং এই আসনে যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে এখানে কল কারখানা এবং বগুড়াতে যে প্রবেশ মুখ, সে প্রবেশ মুখই কিন্তু শেরপুর। সেই শেরপুরে কিন্তু এখানে অনেক বেসরকারি কল কারখানা রয়েছে। সে কল কারখানাতে যাতে এখানে কর্মসংস্থানের একটা সুযোগ হয় সেই বিষয়টি তারা বলছেন। এবং এখানে প্রচুর পরিমাণে চাউল কল রয়েছে, সে চাউল করে চালের যে ন্যায্য মূল্য যেন পায় কৃষকরা, ধানের যেন ন্যায্য মূল্য পায়, সেই দিক থেকে তারা এখানে কৃষকদের প্রতিশ্রুতি দিচ্ছেন যাতে করে সামনের দিনে তারা ন্যায্য মূল্য পেতে পারে, এমনই একটি বিষয় কিন্তু তারা বলছেন। আর এখানে অন্যান্যরা যে প্রার্থী রয়েছে, বিশেষ করে জামাতের যে প্রার্থী রয়েছে, তাদের জামাতে আমির আসার পরে তাদের দিক নির্দেশনা দিয়েছেন, সেইভাবে কিন্তু তারা প্রচারণা চালাচ্ছেন। তারা সকালে ফজরের নামাজের পর থেকে আরম্ভ করে এশারের নামাজ পর পর্যন্ত, অর্থাৎ রাত পর্যন্ত তারা কিন্তু প্রচারণা চালাচ্ছেন। ঠিক একইভাবে বগুড়ার যে 2টি উপজেলা রয়েছে, বগুড়ার শেরপুরের এবং ধুনট মিলে যে বগুড়া 5 আসন, সে 5 আসনে কিন্তু তারা এখানে যে ভোটার রয়েছে 4,73,000 ভোটার রয়েছে, সে ভোটারদের কিন্তু দাঁড়ে দাঁড়ে সবাই যাচ্ছেন এবং তাদের যে ভোটের কথা বলছেন, লিফলেট বিতরণ করছেন, বিশেষ করে নারী ভোটাররা যাতে তারা ভোট নির্বিঘ্নে দিতে পারে, এই জন্য সকাল সকাল যায় ভোট কেন্দ্রে যায় যেন ভোট দিতে পারে, সেই বিষয়টাই তারা নিশ্চিত করছেন। এইভাবে কিন্তু তারা ভোটের যে প্রচারণা, সে প্রচারণা চালাচ্ছেন এবং এই প্রচারণা আগামী যে 10 তারিখ পর্যন্ত চালাতে পারবেন, 10 জানুয়ারি পর্যন্ত সেই প্রচারণা তারা সেভাবে চালিয়ে যাবেন। এবং তারা যে জয়ের ব্যাপারে আশাবাদী, এখানে 5 আসনে গোলাম মোহাম্মদ সিরাজ ইনি বলছেন যে জয়ের ব্যাপারে তারা আশাবাদী এবং বিপুল ভোটে তারা জয় পাবেন, এমনই তারা আশা করছেন। তো এই ছিল গালিব আমার কাছে বগুড়ার যে 5 আসন বিএনপির প্রার্থীর প্রচারণা নিয়ে সর্বশেষ। সারা দেশেই চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা, সেই খবর বগুড়া থেকে জানাচ্ছিলেন মাজেদুর রহমান। এদিকে ঢাকা 19 আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপির পক্ষ থেকে সাভারের ঘুঘুদিয়া এলাকায় আয়োজন করা হয়েছে নারী সমাবেশ। এ নিয়ে বিস্তারিত জানাবেন হুমায়ুন কবির। হুমায়ুন, জানাবেন যে সমাবেশে স্থানীয়দের উপস্থিতি কেমন দেখছেন এবং একই সাথে নারীদের জন্য ভিন্ন কি ধরনের প্রতিশ্রুতি সেখানকার প্রার্থী দিচ্ছেন? আর একটা ভিডিও দেখাবো, এর মাঝখানে একটা মিডিয়া
রামিম, আমি এই মুহূর্তে রয়েছি ঘুঘুদিয়া এলাকায় বিএনপির যে নারী সমাবেশ রয়েছে সেখানে রয়েছি আমরা। প্রচারণা শুরু হওয়ার পর থেকেই কিন্তু আমরা দেখেছি বিএনপির প্রচারণা, বিশেষ করে জমজমাট প্রচারণা, কিন্তু 17 বছর পর যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে কিন্তু আমরা দেখেছি সাভারে বলতে গেলে শুধু বিএনপির প্রার্থীকেই মাঠে খুঁজে পাওয়া যাচ্ছে, কারণ জামায়াতের যে প্রার্থী ছিল শক্ত প্রতিদ্বন্দ্বী তিনি কিন্তু মাঠে নেই। এনসিপি এবং অন্যান্য যারা রয়েছে 8টি প্রতিদ্বন্দ্বী দল রয়েছে তাদের কাউকে কিন্তু তেমনভাবে মাঠে দেখা যাচ্ছে না। বিভিন্ন নারী সমাবেশ, বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে সমাবেশ করতে কিন্তু আমরা দেখেছি বিএনপির প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, তার নেতৃত্বে কিন্তু বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন এলাকায় কিন্তু আমরা ছোটখাটো সমাবেশ হতে দেখেছি। আজকে যে নারী সমাবেশ দেখতে পাচ্ছেন, বিশাল নারী সমাবেশ, কিন্তু এখানে ঘুঘুদিয়ার এই মাঠে কিন্তু বিভিন্ন শ্রেণীর পেশার নারীরা এসেছেন, গৃহিণীরা এসেছেন, তারা কিন্তু একটি দাবি নিয়ে এসেছেন যে তাদেরকে কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। বিএনপির যে প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু তিনি কিন্তু নারী প্রার্থীদের বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। বিএনপি ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ড সহ নারীদের উন্নয়নে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা হবে। পাশাপাশি নারীদের যেই কর্মসংস্থানের ব্যবস্থা, গৃহিণীদের যে কর্মসংস্থানের ব্যবস্থা সেটি কিন্তু নিশ্চিত করা হবে এবং তাদেরকে কিন্তু বিভিন্ন রকমের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এবং নারী ভোটারদের ছাড়া পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন নারী প্রার্থী। এখানকার যিনি প্রার্থী রয়েছেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, তার সাথে কথা হয়েছিল, তিনি যেমনটি বলছিলেন এবং নেতাকর্মীদের সাথে কথা বলে আমার যেমনটি মনে হয়েছে, এবার ধানের শীষের যেই গণজোয়ার এসেছে সাভারে, তারা কিন্তু দাবি করছেন যে এবার কিন্তু বিপুল ভোটে বাংলাদেশের সবচাইতে বেশি সংখ্যক ভোট পেয়ে সাভারের ধানের শীষের প্রার্থী বিজয়ী হবেন, এমন কথাই কিন্তু স্থানীয় নেতাকর্মীরা বলছেন। এই ছিল ঘুঘুদিয়ার নারী সমাবেশ থেকে আমার কাছে বিস্তারিত। সাভার থেকে যুক্ত ছিলেন হুমায়ুন কবির, জানাচ্ছিলেন ঢাকা 19 আসনে নির্বাচনী প্রচারণার খবর। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনীতে চলছে জমজমাট ভোটের প্রচারণা। হাটবাজার থেকে শুরু করে সভা সমাবেশ ও প্রচারণায় উন্নয়নের নানা প্রতিশ্রুতি প্রার্থীদের। ফেনী 2 আসনের খবর জানাতে আমার সঙ্গে যুক্ত হবেন সহকর্মী সুলাইমান ডালিম। ডালিম, জানাবেন যে প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি সেখানে দিচ্ছেন, আর বিশেষ করে ফেনীর আসলে মূলত সমস্যা কি কি চিহ্নিত করা গেছে এবং এগুলো নিয়ে প্রার্থীরা একেবারে নির্দিষ্টভাবে কি কি সমাধান তারা দিচ্ছেন? গালিব, ফেনীর 6টি উপজেলায় 3টি সংসদীয় আসন, এর মধ্যে আমরা যেখানটায় দাঁড়িয়ে আছি এটি ফেনীর প্রাণকেন্দ্র বলা চলে, ফেনীর সদর আসন। এই আসনটিতেই মূলত যে ভোটের যে হাওয়া সেটি কিন্তু আমরা দেখছি যে বেশ জোরে সোরেই জমে উঠেছে। আমরা দেখেছি যে এখানে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে বিএনপির প্রার্থী রয়েছেন, এখানকার বিএনপির চেয়ারম্যানের যে উপদেষ্টা বিপি জয়নাল, এবং জামাত সমর্থিত জোটের প্রার্থী রয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, এবং জামাত সমর্থিত জোট থেকে বেরিয়ে যাওয়া যে প্রার্থী রয়েছেন ইসলামী আন্দোলনের, এবং এখানে জাতীয় পার্টির বাসক সহ মোট 11 জন প্রার্থী কিন্তু এখানে প্রার্থিতা করছেন। আমরা দেখেছি যে প্রার্থীরা ইতিমধ্যেই একদম ভোটারদের প্রান্তে যাচ্ছেন এবং হাট বাজার থেকে শুরু করে একদম ব্যক্তিগতভাবে ভোটারদের মুখোমুখি হচ্ছেন এবং বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, এবং ভোটাররাও কিন্তু তাদের যে চাহিদাগুলো সেটি কিন্তু বলছেন। মোটা দাগে ফেনীর যে সমস্যা ফেনী সদরে আসনের, সেটি হচ্ছে যে ফেনী শহরতলির পাশে যে লালপুল রয়েছে সেখানে একটি ওভারপাস, এবং ফেনী শহরের রেলগেট এলাকা যেটি সেখানে একটি রেলওয়ে ওভারপাস, এবং ফেনীর মানুষের দীর্ঘদিনের যে দাবি সেটি হচ্ছে যে ফেনী সদর আসনের কোথাও একটি মেডিকেল কলেজ এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চাহিদা এখানকার মানুষের দীর্ঘদিনের রয়েছে। এছাড়াও যে ফেনী শহরটি রয়েছে, ফেনী শহর এবং এই যে ফেনী পুরো অঞ্চল, এটি কিন্তু আপনারা জানেন যে অর্থনৈতিকভাবে প্রবাসী সমৃদ্ধ একটি জনপদ, কিন্তু এই যে এই শহরটি কিন্তু ঘিঞ্জি একটি শহর, নানাভাবে যানজটের শহর। এই ফেনী শহরটিকে পৌরসভা থেকে সিটি কর্পোরেশন উত্তীর্ণ করার জন্য এখানকার মানুষের দাবিও দীর্ঘদিনে রয়েছে। এ ছিল আমাদের কাছে সর্বশেষ। ঠাকুরগাঁয়ে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগ করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই মুহূর্তে তিনি বক্তব্য রাখছেন, সরাসরি যুক্ত হচ্ছে। এখানে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করতেন। আজকে বেগুনিয়া যেদিন মারা যান, এই আপনার গত মাসের 30 তারিখে আপনারা দেখছেন যে গোটা ঢাকা রাস্তায়, মানিক অ্যাভিনিউতে, মাঠে কোথাও জায়গা ছিল না।
গোটা বাংলাদেশের মানুষকে হাজিরিতে তার জাহাজের শরীর হয়ে তার জন্য প্রহার করছে। কেন? এই আমাদের খালেদা জিয়াকে মানুষ মনে করছে যেটা আমাদের অভিভাবক, আমাদের মাথার ছায়া, মাথার উপরে থেকে উনি আমাদেরকে রক্ষা করছেন, আমাদের জন্য কাজ করতেন, আমাদের জন্য জেল কাটতেন 6 বছর। ওইখান থেকে অসুস্থ হয়েছে, থাকতে পারি নাই, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে। বন্ধুগণ, আজকে সেই বেগম জিয়ার কষ্ট, তার যে ত্যাগ, রক্তের বিনিময়ে, ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা এই ভোট দেওয়ার অধিকারটা পাইছি, তাই না? এইবার এই 12 তারিখে ভোটটা যেন সঠিকভাবে দেই, যেটা আমার দেশের কাজে লাগবে, মানুষের কাজে লাগবে, সেই জিনিসটাই আপনাকে দেখতে হবে। তা আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ ঠাকুরগাঁয়ে নির্বাচনী গণসংযোগে বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সরাসরি যুক্ত ছিলাম। নির্বাচন সামনে রেখে উত্তরের জেলা নাটোরের প্রত্যন্ত অঞ্চলের ভোট কেন্দ্রগুলোয় স্থাপন করা হচ্ছে সিসি ক্যামেরা। ইসির নির্দেশনায় ইতোমধ্যে ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে প্রায় 50%। তবে সিসি ক্যামেরা স্থাপনে সরাসরি ইসি বা দপ্তরের কোনো বরাদ্দ না থাকলেও ব্যয় বহন করা হচ্ছে বিকল্প ফান্ড থেকে। আরও জানাচ্ছেন মাহবুব হোসেন। নাটোর সদর উপজেলার প্রত্যন্ত এলাকায় অবস্থিত খাজুরা উচ্চ বিদ্যালয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ভোট কেন্দ্রে অন্তত 2000 ভোটার রয়েছে। তাদের নিরাপত্তায় বিদ্যালয়ের মূল ফটকে 3টি এবং ক্লাসরুমে 1টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরার নিয়ন্ত্রণ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে থাকলেও স্থানীয়রা এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন। সিসি ক্যামেরা লাগানোর প্রেক্ষিতে আমরা আশা করি যে কোনো বিশৃঙ্খলা বা অন্য কোনো সমস্যা আশা করছি হবে না। সিসি ক্যামেরা আওতায় আসার পরে যেহেতু ইলেকশন, এটা আমার মনে হয় খুবই ভালো, নিরাপদ এবং ভালো একটা উদ্যোগ। প্রত্যন্ত অঞ্চলের পাশাপাশি শহরের ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তায়ও বসানো হয়েছে সিসি ক্যামেরা। নাটোর শহরের গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র লালবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রশাসনের ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম এটি। তবে মূল ফটক সহ পুরো কেন্দ্র আনা হয়েছে 4টি ক্যামেরার আওতায়। এটা আসলে খুব প্রশংসনীয় উদ্যোগ, আমাদের খুব ভালো হয়েছে সিসি ক্যামেরা লাগানোর জন্য। আমরা সবকিছু দেখতে পাচ্ছি, তদারকি করতে পারছি। এই উদ্যোগটাকে আমরা খুবই প্রশংসার দৃষ্টিতে দেখেছি। এখানে আমরা প্রতি জনের গতিবিধি লক্ষ্য করতে পারবো। তারপরে আমাদের কাছে এটা মনিটরিং ব্যবস্থা থাকবে। আমরা বসে থেকেই বুঝতে পারবো যে কোথায় কি অপ্রীতিকর ঘটনা ঘটতেছে, সেটা আমরা সরাসরি নিয়ন্ত্রণ করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। নাটোর জেলার 4টি আসনে মোট ভোটকেন্দ্র 566টি। এর মধ্যে 334টি প্রাথমিক বিদ্যালয়কে বানানো হয়েছে ভোটকেন্দ্র। ইতোমধ্যে 50% কেন্দ্রে ক্যামেরা স্থাপন সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। বিভিন্ন উপজেলা থেকে তথ্য সংগ্রহ করে জানলাম যে ইতিমধ্যে 243টাতে আমরা সিসি ক্যামেরা লাগাতে সক্ষম হয়েছি এবং বাকিগুলো এখনও চলমান আছে। আমরা আশা করছি এ মাসের মধ্যেই এটা সম্পন্ন হয়ে যাবে আশা করছি। শতভাগ সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার পরিকল্পনা নিয়েছি। ইতোমধ্যে 50% ভোট কেন্দ্রের সিসি ক্যামেরা আমরা এনশিওর করতে পেরেছি, বাকিগুলোর কার্যক্রম চলমান আছে। ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য এসব সিসি ক্যামেরা স্থাপনে স্বস্তিদায়ক হলেও রয়েছে এর বিপরীত চিত্র। তবে এসব সিসি ক্যামেরার কোনোটিরই নিয়ন্ত্রণ নেই নির্বাচন সংশ্লিষ্টদের। তাই ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা হলে সেটি কিভাবে মনিটরিং হবে সে প্রশ্ন থেকেই যায়। মাহবুব হোসেন, এখন নাটোর। মাগুরায় এবারের নির্বাচনে বড় ফ্যাক্টর নারী ভোটাররা। নিরাপদ কর্মসংস্থান ও মর্যাদাপূর্ণ জীবনের প্রত্যাশা নিয়ে তারা তাকিয়ে আছেন আগামীর সরকারের দিকে। এগিয়ে থাকা নারী ভোটারদের প্রত্যাশা প্রশিক্ষণ, সহজ ঋণ
ও পণ্য বাজারজাতকরণের সুযোগ নিশ্চিত করতে হবে। বিশ্বজিৎ বাপির তথ্যছবিতে বিস্তারিত। খুলনা বিভাগের প্রবেশদ্বার হিসেবে পরিচিত মাগুরা জেলা বরাবরই ভোটের সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফরিদপুর, ঝিনাইদহ, যশোর ও নড়াইল জেলার সংযোগস্থলে অবস্থিত এই জেলায় 2টি সংসদীয় আসনে মোট ভোটারের বড় অংশই নারী। সংখ্যায় এগিয়ে থাকা এই নারীর ভোটাররা চান নিরাপদ চলাচল, কর্মসংস্থান এবং নারী বান্ধব একটি সমাজ ব্যবস্থা। ক্ষমতার পরিবর্তনের পর নতুন সরকারের কাছে খেটে খাওয়া শ্রমজীবী নারীদের প্রত্যাশা কর্মসংস্থানের নিশ্চয়তা, ন্যায্য মজুরি এবং কাজের স্বীকৃতি। শহরের পাশাপাশি প্রত্যন্ত এলাকার নারীরাও চান সমান অধিকার ও সামাজিক মর্যাদা। আমরা বিটাকের সাথে কাজ করি, তা আমাদের এলাকায় একটু কম বেতন হয়, তা আমরা একটু ভালো হয়তো যদি একটু বেশি বেতন হলে। আমরা এমন মানুষকে ভোট দেবো যে আমাদের চাই। বিভিন্ন জায়গায় মব জাস্টিসের কারণেও নারীরা বিভিন্ন রকম সমস্যার শিকার হচ্ছে, এটা যেন না হয়। মাগুরায় নেই কোনো বড় শিল্প কারখানা বা গার্মেন্টস, তাই গৃহবধূ নারীরা সংসারের কাজ সামলে হস্তশিল্পের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। তাদের দাবি প্রশিক্ষণ, সহজ ঋণ ও পণ্য বাজারজাতকরণের সুযোগ নিশ্চিত করা। আমরা যে কাজগুলো করি সেগুলো আমরা স্থানীয় বাজারে সেই পোশাকগুলো যখন দিতে যাই তখন আমরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই যে নারীরা কেন বিজনেসম্যান হবে, যে সরকারি আমাদের ক্ষমতায় আসবেন আমরা তো তাদের পাশে থাকবো, ওনারা যেন এই জিনিসগুলো খেয়াল করে। আমরা মেয়েরা আমাদের ঘরের নিরাপত্তা নেই, বাইরেও নেই। এমন একটি সরকারকে ভোট দিতে চাই যেখানে নারীদের নিরাপত্তা নিশ্চিত করবে। 1049 বর্গ কিলোমিটারের এই জেলায় জনসংখ্যা 10,33,000-এর বেশি। তাদের প্রত্যাশা পূরণই নির্ধারণ করতে পারে আগামীর নেতৃত্বের গ্রহণযোগ্যতা। এখন উৎসবে মেতেছে রাজশাহী। এবারের বিপিএলে আসরে চ্যাম্পিয়ন রাজশাহী। টিম রাজশাহী ওয়ারিয়র্স ও ট্রফি ঘিরে শহর জুড়ে ছড়িয়েছে এই উৎসব। শান্ত মুশফিকদের ছাদখোলা বাসে দেওয়া হচ্ছে সংবর্ধনা। সে খবর জানাতে ছাদখোলা বাসের সাথে আছেন রাকিবুল হাসান। রাকিব, জানাবেন যে দর্শনার্থীদের মধ্যে উচ্ছ্বাস কেমন দেখছেন, আর এবারে অংশগ্রহণ করেই ট্রফি জয়, এই ব্যাপারটাকে রাজশাহীর যারা সাধারণ দর্শক রয়েছেন, ক্রিকেটের যারা ভক্ত রয়েছেন, তারা কিভাবে দেখছেন? গালিব, রাজশাহী তো আসলে ক্রিকেটের স্বর্গরাজ্য। আপনি জানেন যে রাজশাহী জাতীয় ক্রিকেট দলে যে অবদান, খালেদ মাসুদ পাইলট থেকে শুরু করে নাজমুল শান্ত সহ আরও অনেক প্লেয়ার রয়েছেন যারা কিন্তু বিভিন্ন সময় অবদান রেখেছেন। সেখানে রাজশাহীর ক্রিকেট অঙ্গনে আসলে এই বিজয় একটা অন্য ধরনের মাত্রা যোগ করেছে এবং এই যে উচ্ছ্বাস, উদ্দীপনা, সেটি রাজশাহী হজরত শাহ মখদুম বিমানবন্দরে ঠিক 10:45 যখন বিমান অবতরণ করে তার আগে থেকে আমরা দেখেছি সাধারণ মানুষের যে উপস্থিতি, ক্রীড়াঙ্গনের যে মানুষের উপস্থিতি, যারা ক্রীড়া সংগঠক তাদের যে উপস্থিতি, সেটির মধ্য দিয়ে এই যে ছাদখোলা বাসে এই প্রথম রাজশাহীর ইতিহাসে যেখানে কিনা আসলে এইরকম একটি চ্যাম্পিয়ন ট্রফিকে আসলে উদযাপন করা হচ্ছে, যেটি ক্রিকেট ইতিহাসে, রাজশাহীর ক্রিকেট ইতিহাসে একটি অনেক বড় বিষয়। এবং এই যে হাজার হাজার দর্শক এর সাথে করে, কেউ মোটরসাইকেল যোগে এসেছেন, কেউ এখানে নিজের গাড়ি নিয়ে এসেছেন, কেউ কিন্তু বিভিন্ন মহল্লায় মহল্লায় কিন্তু সেখানে অপেক্ষা করছেন। এবং আমরা দেখেছি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে, যেখানে আসলে শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে শিক্ষার্থীরা সড়কে বের হয়ে এসে এটি উদযাপন করেছেন। সুতরাং এই উদযাপন, এই ট্রফিটি আসলে ক্রিকেটের জন্য, রাজশাহীর ক্রিকেটের জন্য অনেক বড় একটি আশীর্বাদ। এবং যেহেতু প্রথমবারে অংশগ্রহণ করে এইরকম একটা বিশাল জয় এবং এই সাফল্য, সেটিকে তারা বলছেন যে এরপরেও তারা আরও বেশি আসলে সক্রিয় থাকতে চান এই ক্রিকেটকে ঘিরে এবং ক্রিকেটকে নিয়ে নানা ধরনের কাজ করতে চান। টিম ওনার্স যারা আছেন তারা, আমরা কথা বলছিলাম যখন তারা এয়ারপোর্টে ছিলেন, তারা বলছেন যে আসলে এই বিজয়টির জন্য তাদের যে টিম ওয়ার্ক, সেটি আসলে অনেক বড় কাজ করেছে। এবং যারা আসলে এই টিম ছিলেন, শান্তর যে ক্যাপ্টেন্সি এবং একই সাথে তামিমের যে পারফরমেন্স, সব কিছু মিলিয়ে কিন্তু আসলে দুর্দান্ত একটি ম্যাচ এবং একই সাথে এই ট্রফিটি রাজশাহীবাসীর জন্য যে উপহার দিল এই টিমটি, সেটি আসলে রাজশাহীর ক্রিকেট মনে রাখবে। একই সাথে এই ক্রিকেট
ক্রিকেটকে ঘিরে রাজশাহীতে যে আয়োজন সেটি আরও বেশি বাড়বে বলে তারা প্রত্যাশা করে। আপনি জানেন গালিব যে রাজশাহীতে কিন্তু বিপিএল দীর্ঘদিনের একটি প্রত্যাশা, যে রাজশাহীতে বিপিএল ম্যাচ অনুষ্ঠিত হোক এবং এখানকার দর্শক প্রচুর, তারা এটি দেখতে চায়। কিন্তু রাজশাহীর আসলে যে ক্রিকেট স্টেডিয়ামগুলো রয়েছে সেটির যে বেহাল অবস্থা সেটি নিশ্চয়ই বোর্ড এবারে বুঝতে পারবেন এবং দর্শকরা বলছেন যে বোর্ডের এবারে উচিত এটি নিয়ে কাজ করা, যেন পরবর্তী যে বিপিএল রাজশাহীর যে খেলাগুলো বা অন্যান্য টিম যেগুলো রয়েছে দুর্দান্ত পারফরমেন্স করে, বিদেশি ক্রিকেটাররা যে আসবে এবং দেশের যে ক্রিকেটাররা পারফরমেন্স করছেন তারা যেন স্বচক্ষে দেখতে পারেন, সামনাসামনি দেখতে পারেন, সেই প্রত্যাশা তারা করছেন এবং সেটি নিয়ে একেবারে বোর্ড, ক্রিকেট বোর্ড সেটি নিয়ে বিবেচনা করবেন এবং রাজশাহীতে এই ধরনের স্টেডিয়াম বা মাঠগুলো খেলার উপযোগী করবেন, ইন্টারন্যাশনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার উপযোগী করবেন, সেই প্রত্যাশা করছেন। দেখছেন আপনি গালিব যে আসলে রিকশায় চড়ে একেবারে দোকান থেকে বের হয়ে সেটি উদযাপন করা হচ্ছে এবং আমরা লক্ষ্য করছি যে পুরো শহর জুড়েই প্রায় এখন পর্যন্ত 20 থেকে 25 কিলোমিটার গাড়িটি আসলে এসেছে, এরপর ভদ্রা মোড় এবং এটার থেকে তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাবে। তো গালিব একেবারে উচ্ছ্বাসে ফেটে পড়েছে এবং উৎসব মুখর রাজশাহী ক্রিকেটকে ঘিরে। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ। এবারে বিপিএল এ চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী এবং ট্রফি জয় করেই নিজ শহরে পৌঁছেছে দলটি এবং সেখানে তারা ছাদখোলা বাসে তাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে, সে খবরই জানাচ্ছিলেন রাকিবুল। নদী খাল বেষ্টিত কৃষি নির্ভর জেলা ঝালকাঠিতে পানি ব্যবস্থাপনা নিয়ে চরম উদ্বেগে স্থানীয়রা। সেচ ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণে নির্মিত শত শত স্লুইস গেট অকার্যকর হয়ে পড়ে আছে। জেলার 300টি স্লুইস গেটের মধ্যে সচল মাত্র 19টি। এতে বর্ষায় অতিরিক্ত পানিতে ফসল তলিয়ে যাচ্ছে আর শুষ্ক মৌসুমে পানির অভাবে অনাবাদি পড়ে থাকছে বিস্তীর্ণ কৃষি জমি। আলামিন তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত। ঝালকাঠির কৃষি নির্ভর এলাকাগুলোতে পানির ব্যবস্থাপনায় এখন বড় সংকট। কৃষি জমিতে সেচ সুবিধা নিশ্চিতে বিভিন্ন খালে 300টি স্লুইস গেট নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। তবে দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবে এসব স্লুইস গেটের অধিকাংশই অকেজো। 19টি স্লুইস গেট সংস্কার করে সচল করা হলেও বাকিগুলো অচল থাকায় পানি প্রবাহ নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। ফলে বর্ষা মৌসুমে হঠাৎ অতিরিক্ত পানি খেতে ঢুকে ফসল নষ্ট হচ্ছে। আবার শুষ্ক মৌসুমে পানির অভাবে অনাবাদি থাকছে শত শত হেক্টর জমি। সংস্কার এবং রিপেয়ারিং এবং কিছু সুইচ গেট নূতন করে হাজার হাজার শত শত বিঘা জমি চাষাবাদের উপযোগী হয় এবং বন্যার সিজনে তখন যদি সুইচ গেট আটকাই দিয়া পানি নিয়ন্ত্রণ করা যায় তাহলে আমাদের আমন চাষ করতে আবার আমাদের সুবিধা হয়। সুইচ গেটগুলো খুবই ভাঙ্গাচুরা, যেহেতু এই ভাঙ্গাচুরার কারণে কভারও নাই সুইচ গেটে, কভার নাই দেখে পানি আটকাই রাখা যাচ্ছে না। কৃষি বিভাগ জানায় অচল স্লুইস গেটগুলো দ্রুত সংস্কার করা গেলে জেলার প্রায় 2000 হেক্টর অনাবাদি জমিকে চাষাবাদের আওতায় আনা সম্ভব। অচল সুইচ গেটগুলো যদি সংস্কার করতে পারি তাহলে আমাদের প্রায় 2000 হেক্টর জমি আবাদের আওতায় আসবে এবং আমরা এই সুইচ গেটের মাধ্যমে যদি আমরা পানি প্রবেশ এবং ঢোকা এবং যাওয়া আসা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে আমাদের অনেক সময় যে পানির জন্য ফসলের হানি হয় বা ক্ষতি হয় সেটা আমরা রক্ষা করতে পারবো। পানি উন্নয়ন বোর্ড বলছে অকেজো স্লুইস গেটগুলো পুনর্নির্মাণ ও সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। ঝালকাঠি জেলায় আমাদের যে স্ট্রাকচারগুলো রয়েছে এগুলো পুনর্বাসন করার জন্য আমাদের একটি সমীক্ষা সম্পাদিত হয়েছে। সেই সমীক্ষার প্রেক্ষিতে আমরা আমাদের যে পাম্প হাউসগুলো আছে সেগুলো 2টি পর্যায়ে কাজ বাস্তবায়ন করব। প্রথম পর্যায়ে আমাদের 8টি পাম্প হাউসে যে সংশ্লিষ্ট স্ট্রাকচারগুলো আছে সেগুলো রিহ্যাবিলিটেশন করা হবে, প্রয়োজন সাপেক্ষে নতুন নির্মাণ করা হবে। কৃষকদের দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে প্রশাসনের পদক্ষেপের দাবি স্থানীয়দের। আমিন তালুকদার, এখন ঝালকাঠি। সঠিক পরিকল্পনা থাকলে কৃষি হতে পারে ভাগ্য বদলের হাতিয়ার। তারই উজ্জ্বল দৃষ্টান্ত ধামরাইয়ের কৃষক আবুল কালামের। মাত্র 2 মাসে শশা চাষ করে 2.5 লাখ টাকার বিনিয়োগের বিপরীতে আয় করেছেন প্রায় 8 লাখ টাকা। অনুকূল আবহাওয়া, ভালো বাজার দরের ফলে এখন হাসি ফুটেছে তার মুখে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির।
মাচায় থোকায় থোকায় ঝুলে আছে টাটকা শশা, সবুজের সমারোহে ভরে উঠেছে পুরো ক্ষেত। এই দৃশ্য শুধু চোখ জুড়ানোর নয়, এক কৃষকের বদলে যাওয়ার গল্প। ধামরাই উপজেলার চরসঙ্গুর গ্রামের কৃষক আবুল কালাম একসময় সাভার বাসস্ট্যান্ডে ব্যবসা করলেও রানা প্লাজা দুর্ঘটনার পর বাকি টাকার চাপে লোকসানের মুখে পড়েন তিনি। পরে সবজি চাষেই খুঁজে পান ঘুরে দাঁড়ানোর পথ। চলতি মৌসুমে ২.৫ লাখ টাকা বিনিয়োগ করে শশা চাষ শুরু করেন আবুল কালাম। মাত্র ২ মাসের ব্যবধানে তার উৎপাদিত শশা বিক্রি করে আয় দাঁড়িয়েছে ৮ লাখ টাকায়। ক্ষেত খামারি করতাম, ক্ষেত খামারি যাই করতাম, বেশি একটা হইতো না। পরে মালচিং পদ্ধতি কাজ করে এই ২-৩ বছর ধরে আমার খুব লাভবান, তবে এবার সবচেয়ে ভালো হয়েছে। গেল বছর ২ বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে মালচিং পদ্ধতিতে শশা চাষ শুরু করলেও এবার তা বাড়িয়ে ৫ বিঘা জমিতে সম্প্রসারণ করেছেন তিনি। কালাম কাকার কৃষিক্ষেত দেখে কৃষিকাজের জন্য এগিয়ে আসি, তো বললো যে এখানে কাজ করো, পার ডে তোমার ৬০০ টাকা করে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ ৬০০ টাকা কাজ করে আমি এখন ভালো আছি। আবুল কালামের সফলতার গল্পে কৃষি বিভাগেরও সহযোগিতা রয়েছে বলে জানান ধামরাই উপজেলা কৃষি অফিস। এবং এবছর তিনি মালচিং পেপার দিয়ে গ্যাপ ফলো করে তিনি এই সবজি চাষ করছেন, বিশেষ করে শসা এবং করলা, চালকুমড়া এগুলো চাষ করছেন। আমরা তাকে গুড এগ্রিকালচার যে প্র্যাকটিস আমাদের পার্টনার প্রকল্পের গ্যাপের মাধ্যমে তাকে আমি প্রশিক্ষণ দিয়েছি এবং উনি প্রশিক্ষণ সহ অন্যান্য উপকরণও পেয়েছেন, তাকে প্রদর্শনী দেওয়া হয়েছে। ধামরাই উপজেলায় চলতি মৌসুমে প্রায় ৩,০০০ হেক্টর জমিতে বিভিন্ন সবজির আবাদ হয়েছে। সফল কৃষক আবুল কালামের গল্প এখন অনুপ্রেরণা হয়ে উঠেছে এলাকার অন্যান্য কৃষকদেরও। হুমায়ুন কবির, এখন সাভার। এখন জনপদের শিরোনামগুলো আরও একবার। কুষ্টিয়ায় জামায়াত আমিরের নির্বাচনী সমাবেশ, ব্যানার ফেস্টুন প্রতীক হাতে নেতাকর্মীদের উচ্ছ্বাস। এরপর যাবেন মেহেরপুর, চুয়াডাঙ্গায়। সারা দেশে সভা সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতির ফুলঝড়ি, উজ্জীবিত কর্মী সমর্থকরা। নাটোরের ভোট কেন্দ্রগুলোয় স্থাপন করা হচ্ছে সিসি ক্যামেরা। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রগুলোতে বাড়বে নিরাপত্তা, ভোটারদের সন্তোষ প্রকাশ। মাগুরায় নির্বাচনে ফলাফল বদলে দিতে পারে নারী ভোটাররা। প্রশিক্ষণ, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিতের দাবি। এবং ঝালকাঠিতে শত শত স্লুইস গেট অকার্যকর। জেলার ৩০০টির মধ্যে সচল মাত্র ১৯টি। সেচ ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণ ব্যাহত হওয়ায় অনাবাদি বিস্তীর্ণ কৃষিজমি। এই ছিল এখন জনপদের আয়োজনে সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।